দণ্ডকের জঙ্গলে কিভাবে তাদের নির্বাসন দেওয়া হয়েছে। 1977 সাল বামফ্রন্ট এলো ক্ষমতায়, জ্যোতি বসু কর্ণধার। 1977 সালে উদ্বাস্তু নেতা সতীশ মণ্ডল জ্যোতিবাবুর সঙ্গে দেখা করলেন। জ্যোতি বসু বললেন, সরকার আপনাদের কোনো সহযোগিতা করবে না। আপনারা যদি নিজেদের উদ্যোগে সুন্দরবনে নিজেদের ব্যবস্থা করে নিতে পারেন করুন, আমার পুলিশ আপনাদের বাধা দেবে না। জ্যোতি বসুর কাছে যেয়ে রাইটার্স বিল্ডিংয়ে বললাম যে আপনি আমাদের বাঙালি, সর্বা আপনার কাছে একটু অনুরোধ, এই আপনার পুলিশ দিয়ে এই এদের ওপরে অত্যাচার করবেন। শেষ পর্যন্ত বলল, তোমার কথা কি আমার নেতাগিরি করতে হবে? এরপর সতীশ মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল কুমিরমারি যান। সেখান থেকে মরিচঝাপি দ্বীপটিকে কিভাবে বাসযোগ্য করা যায় তার পরীক্ষা নিরীক্ষা করে ফিরে যান। এই রামবাবুই বলছেন যে এই ধরনের দ্বীপ পশ্চিমবাংলার সুন্দরবন অঞ্চলে রয়েছে। সেখানে উদাহরণস্বরূপ উনি বলছিলেন যে কুমোরবাড়ি, মোল্লাখালী যে দ্বীপগুলি লোক বসবাস করছে, এগুলো তো জঙ্গল ছিল। আর এবার তোমরা চলো দেখো যে ওখানে বসবাস করতে পারবে কিনা। আমাদের একটা টিম চলে আসছিল এবং সেই টিমের সদস্য আমি ছিলাম। 3 বার সার্ভে করেছি। আচ্ছা, সার্ভে করে দেখেছিলাম এই মরিচঝাপি যেটা টাইগার প্রজেক্ট করে রেখেছে, মানে ফিক্সড ফর টাইগার প্রজেক্ট, সে জায়গাটায় শোন, এখানে কিন্তু আর বিজ্ঞান দিয়ে বুঝতে পারবো না। আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছে, ওই নদীর চড়া দিয়ে একরকম গাছ হচ্ছে ধানি গাছ, তার নাম। আচ্ছা, পূর্বপুরুষের মুখে শুনেছি নদীর চড়ায়, সমুদ্রের চড়ায় যেখানে ধানি গাছ হয় সেখানে চাষ করার জন্য প্রকৃতি বলে। আমরা দেখলাম যে হ্যাঁ, এখানে বসবাস করা যাবে। একটা প্রবলেম ছিল জলের, তো জলের প্রবলেমটার জন্য আমরা আগেই ওখানে টেস্ট করে নিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে ওই বাউন্ডারিতে ওদের কলেজে জলগুলি আছে তার থেকে অনেক সুন্দর জল, এমনকি আমাদের এই যেখানে বসে আছে দমদমের জলের থেকে অনেক বেটার জল পায়। বাংলার জল, বাংলার মাটি, বাংলার ভাষা। উদ্বেল হলেন দণ্ডকের মানুষ। মন্ত্রী রাম চ্যাটার্জি এবং উপদেষ্টা কমিটির সম্পাদক অশোক ঘোষ আশ্বাস দিলেন, আপনারা তৈরি থাকুন, আমরা যখন ডাকব তখনই বেরিয়ে পড়বেন। 1978 মার্চ, হাজারে হাজারে উৎসুক মানুষ নিজস্ব মাটির উঠোন ফিরে পাবার স্বপ্নে বিভোর। মাটি প্রত্যাশী মানুষ দণ্ডক থেকে এসে পৌঁছলেন হাসনাবাদ। সেখান থেকে 4 ভাটার পথ পেরিয়ে ঘন্টা 4-5 হাতে টানা নৌকো করে পৌঁছতে শুরু করলেন মরিচঝাপি দ্বীপে। স্বপ্নের মাটি, স্বপ্নের মরিচঝাপি। ওরা মরিচঝাপি এলেন, ওরা সমাজের নিম্ন বর্ণের মানুষ। ওরা চাষি, কামার, কুমোর, জেলে, মজুর। প্রথাগত শিক্ষার অঙ্গনে ওরা অশিক্ষিত। ব্যবহারিক গুণে, অসামান্য দক্ষতায়, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সংস্কৃতিতে স্বনির্ভর একটি আদর্শ গ্রাম করে তুললেন মরিচঝাপিতে। বড় স্বপ্নের নাম হল নেতাজি নগর। জলাশয় আছে, জলাশয়ের ভিতর দিয়ে মাছ তৈরি করে, বিশেষ করে চিংড়ি মাছ, এ তো ফরেন পাঠাতে পারো। তখন ফরেন মানি আর্ন করবো আমরা। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে বলেছিলাম আমরা ফরেন মানি আর্ন করে দেবো, এ বলেছিলাম। নিজেরাও বাঁচবেন এবং বৈদেশিক অর্থ উপার্জন হবে। আগে আমরা গিয়ে দেখতাম ওখানে স্কুল, কল বসেছে, দোকান, হসপিটাল, বিভিন্ন রকম রুটি কারখানা করেছে। আমরা গিয়ে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম। ওই মরিচঝাপিতে যখন শরণার্থীরা এসেছিল, আপনার অভিজ্ঞতা বলুন তো, আপনি কি ওপারে গেছিলেন? ওপারে গিয়েছিলাম, এই যখন ওরা এসেছিল বা 8টার পর ছিল, দেখতে গেছিলাম। হ্যাঁ, কি দেখেছিলেন তখন? দেখছিলাম ওরা ওদের বাজার ঘাট, ওর কেনা বেচা। এই যে আমরা দ্বীপটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই দ্বীপটার মধ্যেই ইয়ে ছিল। হ্যাঁ। তিনি একটু কুজো মতো, চোখ দুটো খুব স্পষ্ট, জল জল করে চোখ। বলা হলো উনি মাস্টারমশাই। তার নাম হচ্ছে রঙ্গলাল গোলদার। তা আমাকে ওনারা বললো যে তোমরা আপনারা প্রশ্ন করুন, কি কি প্রশ্ন করতে চান, জানতে চান। আমি বলছি আমার কিছু কিছু প্রশ্ন আছে। তো অর্থনীতির লোক, সুতরাং আমি যে আপনারা যেখানে এসছেন, কেন এসছেন,
এখানে কি করে বাঁচবেন এখানে। তখন কতগুলি কথা বলেছিলেন, সেগুলি খুব ভালো। পরে যাচাই করে দেখেছিলাম যে খুবই বুদ্ধি দীপ্তি তার মধ্যে ছিল, তাই নয়, যুক্তি ছিল তার মধ্যে। এই আবহাওয়াতে কিন্তু আমরা মানুষ, কিন্তু এইখান থেকে কীভাবে সোনা ফলাতে হয় সে মন্ত্র আমাদের জানা আছে। দেখেছি ওরা কিছুটা জায়গায় ধান চাষ করেছিল এবং ধানের গোছগুলো কি বেশ মোটা মোটা হয়েছিল, মানে আমাদের লোকালে হচ্ছে যে সমস্ত গোছ হয়েছিল তার চেয়ে ভালো হয়েছিল, আমাদের নিচে চোখে দেখা। হ্যাঁ, ওখানে প্রচুর দোকান ছিল, ও মুদিখানার দোকান ছিল, জিলিপির দোকান ছিল। এই নোনা জল ধরে আমি বলে দিতে পারবো যে কখন মাছ আসছে, এবং সেই মাছটাকে, সেই জলটাকে আমরা রেখে দেবো ইয়ে করে ঘিরে, এবং 3 মাস 4 মাস বাদের থেকেই এই মাছ বড় হতে শুরু করবে। সেখানে ওনাদের সঙ্গে আমরা বল খেলাও করেছি। মাত্র 7-8 মাসের মধ্যে এও কি সম্ভব? মাথা ঘুরে গেল অনেকের। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রমাদ করলেন, কোনো সরকারি সাহায্য ছাড়া, পার্টির আনুকূল্য, অনুকম্পা, সাহচর্য ছাড়া অশিক্ষিত মানুষগুলোর এমন কাণ্ড একটা দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। অতএব তাদের সরে যেতে হবে। সরকার বলল যে ওদের ওখানে বসতে দেওয়াটা ঠিক হবে না, কারণ তার ফলে অন্যান্য উদ্বাস্তুদের আসার জন্য উৎসাহিত করা হবে, আর দ্বিতীয়ত ওখানে ওরা তো বসে জীবিকা অর্জন করতে পারবে না, সেটাও সরকারকে দেখতে হবে। তখন সুতরাং ওদের ফিরিয়ে দেওয়াই দরকার। তো কী করে ফিরিয়ে দেবেন আপনি বলুন? কিভাবে ফিরিয়ে দিতে পারেন? প্রশাসন কিভাবে ফিরিয়ে দিতে পারে? 1 জুলাই 1978 সালে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো, যেসব উদ্বাস্তু পশ্চিমবঙ্গে এসেছেন তাদের প্রয়োজন হলে বল প্রয়োগ করে সরিয়ে দেব। 2 জুলাই প্রমোদ দাশগুপ্ত সাংবাদিক বৈঠকে বললেন, ওইসব উদ্বাস্তুদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, পরিকল্পনা সম্পূর্ণ। 1979 সালের 24শে জানুয়ারি স্বাধীন ভারতের ইতিহাসে আরও একটি হিম শীতল কালো দিবস। মরিচঝাঁপির নিকোনো উঠোন, সাজানো গ্রাম অবরুদ্ধ হল। মরিচঝাঁপিতে 144 ধারা জারি হল। সুন্দরবনের সমস্ত যাত্রীবাহী এবং পণ্যবাহী লঞ্চ অধিগ্রহণ করা হল। ওরা বললেন যে সব লঞ্চ বন্ধ, নোটিশ দিয়েছেন, সিন্ডিকেটকেও লঞ্চ দিয়েছেন, ইউনিয়নকেও দিয়েছেন। আমি ছুটে চলে গেলাম। তখন এখানকার সিআই ছিলেন গঙ্গাধর ভট্টাচার্য, উনি কন্ট্রোল করছেন সব। তা আমি সিআইয়ের কাছে চলে গেলাম, গিয়ে বললাম যে আপনার লঞ্চ, সমস্ত লঞ্চ, একটা লঞ্চও থাকবে না লাইনে, প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে না, দূরের সব দূর দূর থেকে এসে বসে থাকবে, আপনারা কী করবেন? এত লঞ্চ, এত লঞ্চ, সমস্ত লঞ্চ কী করবেন? তা বলা যাবে না, কনফিডেন্সিয়াল। আমরা দেখুন তাহলে কোনো লঞ্চ যাবে না, আপনারা যতই আইন দেখান, আমরা কোনো মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কোনো সারেংয়ের অসুস্থ, কোনো ড্রাইভার অসুস্থ, দিয়ে অর্ধেক সারেং ড্রাইভার যাবে না। আর আমি তখন আটকে দেবো যে সারেং ড্রাইভার ছাড়া বেআইনি কোনো লঞ্চ চলবে না। আপনি কী করবেন? চালাতে পারবেন বেআইনি? তখন বললেন যে মরিচঝাঁপি, ওটাকে ঘেরাও হবে, ওদেরকে উচ্ছেদ করা হবে। আমি যদিও একটা চিঠি লিখি যে বেআইনিভাবে এরা চলছে, এটা আন্তর্জাতিক জল আইন বিরোধী এবং আমাদের ইনল্যান্ড যে জল আইন আছে তারও বিরোধী। 18-20 দিন আমাদেরকে অবরুদ্ধ করে দেওয়া হয় দ্বীপের মধ্যে। পেটের জ্বালা খুব বড় জ্বালা, এখন কি করে বাঁচবো আমরা? ঘাস খেয়েছে মানুষে, শুনেছেন কোনোদিন জীবনে মানুষে ঘাস খায়? ঘাস খেয়েছে। নারকেলের মাটি আমরা তুলে তুলে খাতাম, আর ওখানকার একটা যদু পালন বলে একটা শাক আছে, ওই শাক সেদ্ধ করে আমরা খাতাম। পানীয় জল যা খেয়ে মানুষ বাঁচে, সেই জলটুকু জ্যোতিবাবু আমাদের দেয়নি। ছেলেটারে এমনকি 18 দিন যখন নৌকা পারাপার বন্ধ ছিল, তখন আমি বিচি কলা সেদ্ধ করে, লোনা জল দিয়ে সেদ্ধ করে তারপরে খাওয়াইছি বিচি কলা। আমার দুটো বাচ্চা মারা গেছে।
ওইখানে কত বছর বয়স ছিল? কত বছর বয়স হলে এরকম 6 বছর টছর করে হবে। একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 3 বছর টছর হবে। কিভাবে মারা গেল? কীভাবে না খাইয়ে চিকিৎসা করতে পারলাম না, আর কী পাবো, পয়সা করি নেই কিছু না, দুইজনই তো কাঠ কাটা আর কী পাবো। তারপরে যখন দেখা গেল যে আর লোকজন এখানে টিকতে পারছে না, সবসময়ের জন্য লঞ্চে অত্যাচার, মারামারি, গুলি গল্লা। তারপরে একদিন ভয়ে একটা গাছের নিচে গিয়ে বসলাম, গুলি চালালো, গাছ ফুঁড়ে বেরিয়ে গেলো, গাছের নিচে ছেলেটারে আসল দিয়ে ডাকি নিয়ে বসেছিলাম। আমরা কি করেছিলাম? আমরা ঘেরি করেছিলাম। ঘেরি বলতে চারিদিক দিয়ে ব্যারিকেড করে বর্ষার জলকে আমরা আটকে রাখতাম। এই বর্ষার জল, আটকানো জল, এই জলে স্নান করা যেত, এই জলে জামা কাপড় ধোয়া যেত। কিন্তু এরা কি করলো? রাতে এদের অনুচর দিয়ে সেই সব জায়গায় এমন বিষাক্ত জিনিস দিয়ে দিল যে যদি কেউ স্নান করে ওঠার পরে তার মনে হবে যে সারা শরীর তার পুড়ে গেছে, ফোসকা 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 পড়ে যাচ্ছে। সামনে ছিল বিনোদ, ওর দুটো ছেলে, একটা মেয়ে গেল মরে। তারপরে আমার পাশে ছিল আমার দিদির মেজোজা, ওনার একটা মেয়ে ওই জলে ডুবে মরে গেল। আমি নিজে উঠাইছি সেই মেয়েটারে, ওই একজন গেল। আমার সামনে ছিল জ্যাঠাতো ভাই কান্ত, তার একটা মেয়ে মরলো। পিছনে ছিল একজন, তার 3 ছেলে মেয়ে, সে 3 ছেলে মেয়ে সবই মরে গেল। একজন ব্রাহ্মণ, তার 5টা ছেলে, একটাও বাঁচি থাকলো না, সব মরে গেল। কত মানুষ বাবা, 3 ট্রাক, আমি ও কইতে পারবো না, 3 ট্রাক দেখছিলাম। তাই আমি আগে ভাবছি কি কাঁঠাল নিয়ে যায়, তাই বড়টা সাদা কাপড় দিয়ে ঢাকায় তো ট্রাকটা, তাই সে সময় উঁচু উঁচু দেখা গেছে। আর পরে না, পরে আগে 2 ট্রাক গেছে, পরে যে ট্রাকটা গেছে সেটার পাও ফিরেন গে আমাকে, এই কাগজটা নাই রয়েছি এদিক, হেয়ে দেখে না আমি হাট ফেলে পড়ছিলাম। কিরণময় নন্দ মন্ত্রী হবার পরে ওনার একটা বিবৃতি দেখেছিলাম, যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মরিচঝাপির এই যে ঘটনা, আপনারাই তো দণ্ডকারণ্য থেকে ওদের ডেকে এনেছিলেন, আহ্বান করেছিলেন, তা পরে আপনারা এরকম করলেন কেন? তা উনি তখন বললেন যে ক্ষমতায় থাকার আগে যা যা বলা যায়, যা যা করা যায়, ক্ষমতায় আসলে ঠিক তা বলাও যায় না, করাও যায় না। গোটা দ্বীপটি ঘিরে ফেলা হলো পুলিশ দিয়ে, সাংবাদিক সহ কাউকেই মরিচঝাঁপিতে যেতে দেওয়া হলো না। বাগনা ফরেস্ট অফিসের অন্যদিকে পুলিশ ক্যাম্প বসল। মরিচঝাঁপি উদ্বাস্তু শূন্য করার দায়িত্বে ছিলেন 24 পরগনার অভিজ্ঞ এসপি অমিয় সামন্ত, আর ছিলেন এসডিপিও বসিরহাট অনিল কুমার, 24 পরগনার অ্যাডিশনাল এসপি নীরদ দাস, এসডিপিও ব্যারাকপুর জয়দেব চক্রবর্তী। খাদ্য বন্ধ, জল বন্ধ, তো জলটাও বন্ধ হয়েছিল না, কল আমরা খুলে কল দিয়েছিলাম, শুনুন, ওখানে কল খুলেনি, কিন্তু কল কুমিরমারির পাড়ে ওই বাগনাতে টিউবওয়েল বসানো হয়েছিল। আর ওদিকের একটা কোণ দেখবেন, নদীটা যখন এরকম করে গেছে, সেই কোণাতে একটা ঝাউ গাছ আছে কয়েকটা, সেইখানে টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছিল। মানে খাদ্যে অবরোধটা হয়েছিল। 7-8 দিন খাদ্য অবরোধের পর শিশু বৃদ্ধ সহ মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। অগত্যা মরিয়া কিছু যুবক নৌকো নিয়ে খাদ্য এবং জল আনতে কুমিরমারি দ্বীপে পৌঁছতেই শুরু হয়ে গেল পুলিশের গুলিবর্ষণ। আমরাও সেই গুলি উপেক্ষা করে আমরা ওপারে পার হই। হওয়ার পরে তখন পুলিশ কিন্তু ভয়তে ওখান থেকে পালালো, 5-7 জন পুলিশ ছিল, ওরা মূল ক্যাম্পে চলে গেল। আমাদের উদ্দেশ্য ছিল যে ওখানে যে চাল ডাল ছিল বা গ্রামবাসীদের কাছে চাল ডাল নিয়ে এপারে পার করা, যাতে এই মানুষগুলো খেয়ে বাঁচে। আমরা 3টে পর্যন্ত খাওয়া দাওয়ার পার করলাম, মানে চাল ডাল যা কিছু পারি। যখন কোনো দিক দিয়ে রোধ করতে পারছে না, তখন ওপর দিয়ে বাংলানের ওদিক দিয়ে পুলিশ তুলে দেয় ওপরে। 500 ব্যাটালিয়ন্সের একটা ফোর্স, মানে অর্ধেক মানে কিছু অর্ধেকের মানে রাইফেলধারী এবং আর অর্ধেক আছে টিয়ার গ্যাস এবং ঢাল টাল নিয়ে আমাদের দিকে আক্রমণ করার চেষ্টা করলো। তো আমরা যখন সামনে যাই তখন ডাইরেক্ট গুলি চালায়। গুলি চালালে অনেকের গুলি লেগে গুলিতে ওখানে স্পট ডেড হয়ে গেছে। আমার পায়ে তখন ওই পুলিশের গুলি লাগে। স্থানীয় প্রত্যক্ষদর্শীর মতে 30 থেকে 40 জন উদ্বাস্তু পুলিশের গুলিতে নিহত হন। সরকারি হিসেবে অবশ্য 2 জন। এসপি অমিয় সামন্ত তাই বলেছেন। পুলিশকে আক্রমণের ফলেই পুলিশকে গুলি চালাতে হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি গুলিতে মারা গেল কুমিরমারির 2টি আদিবাসী মহিলা। একদম অবরোধ করে দিয়েছে যাতে করে ওরা খাদ্য না পায়, জল না পায়,
এভাবে অবরোধ করেছিল। কিছু শরণার্থী বোধহয় পেটের জ্বালায় ওরা বোধহয় সন্ধ্যাবেলা পার হয়ে এপারে কিছু খাদ্য টাদ্য পাওয়া যায় কিনে এসেছিল, ওরা গুলি চালিয়েছিল। আমাদের এখানকার সর্দারপাড়ায় ঢুকে ওরা হুড়ুহুড়ি করে মেনিমুন্ডাকে ওরা ঘরের ভিতরে গুলি করে মারলো। আর কিছু মেয়ে ছেলে ওদের ছুটে পালিয়ে যাচ্ছে, সেই মেয়ে ছেলেদের চুলের মুঠি ধরেছে, বানি গাছের গায়ে নিয়ে দিয়ে দাঁতানের কোপ দিয়েছে। তখন উনি কি করছিলেন? তখন উনি একটা বাচ্চা দুধ খাওয়াচ্ছিল আচ্ছা, ঘরের ভিতরে। ঘরের ভিতরে তখন গুলিটা লাগে। হ্যাঁ। পুলিশ গুলিটা কোন জায়গা থেকে চালিয়েছিল? গুলিটা চালিয়েছিল আপনার উত্তর দিক দিয়ে। উত্তর দিক বলতে আপনি এটা দেখান। এই ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে, এই দিক দিয়ে গুলি ছিল। হ্যাঁ। গুলিটা উদ্দেশ্য কার ছিল? যে এই শরণার্থীদের মারার জন্য। 3টে সাড়ে 3টের দিকের থেকে মোটামুটি ওপারের থেকে লোক ঝাঁপিয়ে পার হলো, হয়ে পুলিশ এক ডাকি তাড়িয়ে নিয়ে চলে গেল। আমাদের বুধবারে বাজারের থেকে ওখান থেকে ফোর্স উঠলো, ওঠে মানে ওখান থেকে গ্যাস মারলো। হ্যাঁ, গ্যাস মেরে কিছু শরণার্থীরা তখন পড়ে যায়। আমাদের বারান্দায় ডিএম আছে, আমাদের স্যার দেখুন আমাদের তো বাড়ি থেকে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা গরিব লোক। তাহলে ঠিক আছে, তোমাদের ক্ষয়ক্ষতি হবে না, আমি তো এখানে আছি আর আমার ফোর্স চারিধারে আছে। 4টে সাড়ে 4টের দিকের থেকে গুলিগোল্লা শুরু হয়েছে। মানে আমি যেটা দেখেছি অনুমানে 30-35-40 জন মরেছে। মরে আমার বাড়ির পুকুর পাড়ে ধাপ করে রেখেছে। আর মিনিমুন্ডার মেরেছে 5টার দিকে ঠিকই। হ্যাঁ, গুলি চলেছে, তারাও মরেছে অনেক। ওরা লঞ্চে সব তুলে নিল, টেনে টেনে সব লঞ্চে তুললো। আমরা দেখলাম, আমরা দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখন আমাদের সঙ্গে অনেক ছেলেরা ছিল, আমরা ছিলাম। দেখে সব লঞ্চের থেকে সব ওরা নিয়ে লঞ্চে তুলে নিয়ে চলে গেল। এটা কারা করেছে? এটা পুলিশরা করেছে। আনুমানিক 25-30 জন তো আমরা অনুমান করছিলাম। ওরা লঞ্চে করে নিয়ে গেল, কোথায় যে নিয়ে গেল তা ঠিক বলতে পারবো না। আইসি দেখলাম যে মা একদম পড়ে গেছে, সত্যি ঘটনা। আর বাসা বোনটা একটা ভাই, ছোট ভাই ছিল, সে ভাইটা নিয়ে পালিয়ে চলে গেল ওইদিকে। এমনি বড় ভাইটার দেখতে পাচ্ছি। আর দুটো পুলিশ এসে এখানে ঘুষে মারছে, এখানে ঘুষে মারছে, উ করতেছে। তখন বাবা তখন ওই অঞ্চলে চলে গেল, তখন মরে যাচ্ছে না, আস্তে আস্তে মরে যাচ্ছে। তখন কটা লোক আসলো, এসে ওরা নিয়ে একবার চলে গেল, লঞ্চে তুলে দিলে। হ্যাঁ, মাকে। ওখানে স্থানীয় মানুষ মারা গিয়েছিলেন একজন, নাম মেনিমুন্ডা। মেনিমুন্ডার ঘর ছিল, পরিবার ছিল, আর ছিল কুমিরমারির মানুষ। তাই তার হত্যাটাকে অস্বীকার করার উপায় ছিল না। কিন্তু প্রায় 40 জন ঠিকানাহীন উদ্বাস্তুকে লঞ্চে করে গভীর সমুদ্রে ফেলা হয়েছে। সরকারি হিসেবে যদি 2 জনের মৃত্যু ঘটে থাকে, তবে আরেকটি দেহ কার? নারায়ণ দত্ত মজুমদার, সাক্ষ্য সেন, এদের নিয়ে আমরা হাইকোর্টে পিটিশন দাখিল করা হয় আমাকে উদ্বাস্তুর তরফ থেকে, এবং মরিচঝাপির নাগরিক হিসাবে এবং দণ্ডক উদ্বাস্তুদের প্রতিনিধি হিসাবে আমি তখন পিটিশন সাবমিট করি। সাবমিট করার পরে একদিন, তারপরের দিন আমরা অর্ডারটা পেয়ে গেলাম। হাইকোর্টের আদেশে 7ই ফেব্রুয়ারি খাতায় কলমে উঠে গেল অবরোধ। হাইকোর্ট আদেশ দিলেন একমাত্র আইনজীবীরাই মরিচঝাপির তদন্তে যাবেন। কিন্তু হাইকোর্ট তো কলকাতার বুকে, আর ওখান তো আর কোর্ট নাই, ওখান তো জ্যোতিবাবুর লোক ছিল। বাগনান থেকে আমি যখন ঢুকলাম তখন এসপি ছিল, অমিয় সামন্ত এবং অন্যান্য পুলিশ অফিসাররা মাইকি বলছে, আপনারা ব্রত বিশ্বাসের কথা কান দেবেন না, আপনারা উঠে আসুন, হাইকোর্টের অর্ডার সঠিক না, এইভাবে বিভ্রান্তকর কথাবার্তা। মরিচঝাপিতে উঠে যে বিভৎস রূপ দেখলাম, অন্তত 20 থেকে 30টে শিশু মরে এক জায়গায় লাট দিয়ে রেখে দিয়েছে। পুলিশ দেখলে বামফ্রন্ট সরকার মনকে গলবে ওই বাচ্চা শিশুদের মৃত্যু। কুমিরমারি, মোল্লাখালী অঞ্চল আরএসপি প্রভাবিত। ওরা প্রথম থেকেই সহযোগিতা করে চলেছে, এটা জ্যোতিবাবুর পছন্দ হয়। উনি পাঠালেন বামফ্রন্টের মন্ত্রিসভার সদস্য, পঞ্চায়েত ও কারামন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায়। তারপরে আমাকে অমিয় সেন মশাই বললেন যে দেখুন, ওইখানে সত্যি করে আপনাদের প্রভাব, আরএসপির দীর্ঘদিনের প্রভাব রয়েছে, এবং মরিচঝাপিটা হচ্ছে গোসাবা
যেখানে আপনাদের একটা ঘাঁটি রয়েছে কুমিরমারির কাছে, মোল্লাখালীর কাছে উল্টো দিকে। তারই উদ্যোগে একবার মরিচঝাঁপিতে গিয়ে তাদের অবস্থাটা জানা এবং তাদেরকে বোঝাবার জন্যে আমাদের 3 জন মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। সিপিআইএমের তরফ থেকে শ্রদ্ধেয় বিনয় চৌধুরী মশাই ছিলেন, ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে কমল গুহ ছিলেন, এবং আমাদের দল আরএসপির তরফ থেকে আমি সেখানে গিয়েছিলাম। এটা সিপিএম চাইনি ওখানে আরেকটা কলোনি হোক, তাহলে আসতে দিল কেন? আরেকটা তখন বুঝতে পারেননি। আর যেটা হয়েছে এখানে কলোনি বা উদ্বাস্তু হলে ওর আরএসপির ইনফ্লুয়েন্সটা বাড়বে, সুতরাং ওদের যে এই কর্তৃত্ববাদী রাজনীতি এবং এখানে পপুলেশনকে বাড়ানো যাবে না, এই ধরনের একটা মনোভাব কাজ করেছে। আমার যে মন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায় উনি আমাকে নির্দেশ দিলেন যে তিনি সরকারি এই প্রোগ্রাম পলিসি মোতাবেক তাকে যেতে হবে। আমাকে বলা হলো যে আপনি লঞ্চ ব্যবস্থা করুন। প্রথমে কুমিরমারি গিয়ে আমার মরিচঝাপির এপারে, যেটা কুমিরমারি, এপারেতে আমরা নামি। তো সেখানেতে মিটিংয়ের ব্যবস্থা করা হয়, আরএসপির মিটিং, পার্টির মিটিং। সে মিটিংয়ে উনি বক্তৃতা দেন। বিষয়বস্তু হচ্ছে যে এই উদ্বাস্তুদের সঙ্গে আপনারা, উদ্বাস্তুদের হয়ে আপনারা যে বিক্ষোভ আন্দোলন করছেন সেটা আমাদেরকে দমাতে হবে। আমাদের অতটা এই সরকারি নির্দেশের বাইরে আমাদের যাওয়া ঠিক হবে না। রাম চ্যাটার্জির কথা জ্যোতি বসুর কাছেই আমি শুনেছি যে হ্যাঁ, রাম তো এরকম সব কি বলছে, রামকে আমি বারণ করে দিয়েছি ওদিকে আর না যেতে, এরকম উনি বলেছেন। আচ্ছা, মরিচঝাঁপি নিয়ে যার উৎসাহ ছিল সব থেকে বেশি, দণ্ডক থেকে সুন্দরবন আসার ডাক দিয়েছিলেন যিনি, তাকেও উল্টো পুরাণ গাইতে বলা হলো মরিচঝাঁপি নিয়ে। তিনি হলেন রাম চ্যাটার্জি। তখন এই রামবাবুকে আবার দূত করে পাঠালেন জ্যোতিবাবু। পাঠিয়ে লঞ্চের থেকে উনি এর আগে কিন্তু আবার একটা কাণ্ড করেছেন রামবাবু। দেখেন যে উনি সবাই পরিচিত আমাদের, উনি ঢুকেছেন, সব চলে আসছে। তোদেরকে আমি এই মরিচঝাঁপিতে আসতে বলছিলাম। দেখেন কথাটা কি, চ্যাটার্জিদা নামুন, আসেন আমাদের মধ্যে বসেন। বলছে না রে, দেখ সময় কম আছে, এমনি ঘুরতে ঘুরতে